প্রিয় শিক্ষার্থী, ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করছো তাদের জন্য আজকে আমার আয়োজন রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। এটা নিয়ে আজকে আমার প্রথম ক্লাস হবে এবং পর্যায়ক্রমে ক্লাস চলতেই থাকবে। আমি আশা করছি তোমরা প্রতিটি ক্লাস ফলো করবে, এতে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আমরা কথা নয়, আমরা ক্লাসে যাব। প্রথম টপিকস আজকের যেটা যে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, এটা নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন কাকে বলে? তোমরা এটা ক্লাস 9-10-এ কিন্তু পড়ে আসছো যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট ভিন্ন অন্য কোনো পদার্থে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। আর রাসায়নিক বিক্রিয়াটাই হলো তোমার হলো কি রাসায়নিক পরিবর্তন। তো আমাদের এখানে প্রথমে আছে যে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন। শিক্ষার্থী, রসায়নে লক্ষ লক্ষ পরিবর্তন আছে, হাজারো পরিবর্তন আছে। এই পরিবর্তনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা ভৌত পরিবর্তন আর একটি হলো রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন, 2 নাম্বার রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কোথায় ঘটে বলতে পারবা কেউ? কোথায় ঘটে ভৌত পরিবর্তন? অনেকে বাসায় কিন্তু চিনির শরবত বা গ্লুকোজ শরবত এগুলো কিন্তু খেয়ে থাকো। তাহলে এখানে যে পরিবর্তনটা ঘটে, যে পানির মধ্যে যে চিনি, পানিও তোমার রাসায়নিক পদার্থ, চিনিও রাসায়নিক পদার্থ। যখন পানির ভিতরে চিনি দাও তখন কি হয়? মিশ্রণ তৈরি হয়, তাই না? এই মিশ্রণকে আমরা কি বলি? সমসত্ব মিশ্রণ। আর যে পরিবর্তনটি হয় এটি হলো ভৌত পরিবর্তন। এরূপ তোমার পানির ভিতরে যদি লবণ মিশ্রণ করো তাহলে এটিও তোমার কি হবে? ভৌত পরিবর্তন হবে। কেন? পানিকে তাপ দিলে আবার লবণ পাওয়া যাবে বা চিনি পাওয়া যাবে। তাহলে এটা হলো ভৌত পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, রাসায়নিক কোনো সংযুক্তি পরিবর্তন হবে না, অর্থাৎ সম্পূর্ণ কোনো নতুন পদার্থ সৃষ্টি হবে না। এই পরিবর্তনকে আমরা বলবো ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে পদার্থের আভ্যন্তরীণ গঠন তথা রাসায়নিক সংযুক্তির পরিবর্তন ঘটে, তাকে আমরা কি বলি? রাসায়নিক পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটাকে আমরা কি বলি? রাসায়নিক বিক্রিয়া। দেখো, যদি আমরা কয়লা অর্থাৎ কার্বনকে যদি আমরা পোড়াই তাহলে কি পাই? কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস হলো কি তাপ। এই পরিবর্তনটা কিন্তু ভৌত না রাসায়নিক? নিশ্চয়ই তোমার রাসায়নিক পরিবর্তন। দেখো, কার্বন বিক্রিয়ার পূর্বে বিক্রিয়কে ছিল কার্বন এবং অক্সিজেন। এই দুটি বিক্রিয়ার ফলে সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে কার্বন ডাই অক্সাইড এর সংযুক্তি এবং কার্বন ও অক্সিজেনের সংযুক্তি সম্পূর্ণ ভিন্ন। কাজে এই পরিবর্তনকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে রাসায়নিক পরিবর্তন এটা নিয়ে আলোচনা করব। তো এই রাসায়নিক পরিবর্তন এটা ঘটার ফলে যে রাসায়নিক উৎপাদ তৈরি হয় বিক্রিয়ক থেকে, এই উৎপাদের সাথে কিছু সহ উৎপাদ তৈরি হতে পারে। আর এই বিক্রিয়া ঘটাতে গেলে তোমার পরিবেশ দূষণ হতে পারে, পরিবেশে ক্ষতিকর পদার্থ মিশ্রিত হতে পারে, রাসায়নিক পদার্থ। বিক্রিয়ক সমূহ সর্বোত্তমভাবে বিক্রিয়া না করতে পারে, কিছু বিক্রিয়ক দ্রব্য থেকে যেতে পারে, ফলে
আমাদের কি হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের পরিবেশের দূষণ ঘটবে, অর্থাৎ পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আমাদের বসবাসের অনুপযোগী হবে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে আমরা যখন রাসায়নিক পরিবর্তন ঘটাবো, বিক্রিয়ক এবং উৎপাদ এটা যেন সর্বোচ্চ পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়ক যে কণাগুলো থাকবে এটা যেন সর্বোচ্চ পরিমাণ অংশগ্রহণ করে, এবং যে উৎপাদটা তৈরি হবে এটা যেন সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তৈরি হয়। এটা যে শাখায়, রসায়নের যে শাখায় আমরা আলোচনা করি সেই শাখাটি হলো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন আমি লিখি যে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। প্রিয় শিক্ষার্থী, এটাই আজকে মূল টপিক, যে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। অর্থাৎ আমরা যে বিক্রিয়াগুলো প্রতিনিয়ত ঘটাবো এবং যে বিক্রিয়াগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্ট তৈরি করব, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে ব্যবহার্য দ্রব্য সামগ্রী তৈরি করব, এই দ্রব্য সামগ্রী তৈরি করতে পরিবেশ দূষণ যেন সর্বনিম্ন হয়, এর উপর লক্ষ্য রেখে আমাদের কি করতে হবে, বিক্রিয়া ঘটাতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, এই গ্রিন কেমিস্ট্রি এটা হলো মূল ভূমিকা রাখে। শুধু যদি আমরা কেমিস্ট্রি বলি, যে সবুজ না বলে এখানে শুধু রসায়ন বললাম, এখানে শুধু যদি আমরা কেমিস্ট্রি বলি, সেই ক্ষেত্রে শুধু কেমিক্যাল যে রিয়াকশনগুলো সেগুলো বোঝাচ্ছে, সেখানে কিন্তু পরিবেশ দূষণ বা পরিবেশ বান্ধব দূষণ রোধ বা বজ্র পদার্থ উৎপাদন এগুলো নিয়ে কিন্তু আলোচনা নেই। রসায়ন বলতে শুধু রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা সেই ক্ষেত্রে বুঝবো, কিন্তু যখন আমরা গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশ বান্ধব কথা চলে আসবে। এটা তোমার পল রসায়নবিদ পল অ্যানাটার্স ও রসায়নবিদ পল অ্যানাটার্স ইনি এই গ্রিন কেমিস্ট্রির উদ্ভাবক। পল অ্যানাটার্স ইনি হলো গ্রিন কেমিস্ট্রির উদ্ভাবক। ইনি হলো গ্রিন কেমিস্ট্রির হলো 12টি নীতি প্রণয়ন করেন, অর্থাৎ গ্রিন কেমিস্ট্রি 12টি নীতি দ্বারা পরিচালিত হবে। তাহলে গ্রিন কেমিস্ট্রির যদি আমরা সংজ্ঞাটা দিই, এই সংজ্ঞাটা আমরা কি বলবো, যে গ্রিন কেমিস্ট্রি কাকে বলে? রসায়ন বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক বিক্রিয়া সমূহ, সকল রাসায়নিক বিক্রিয়া সমূহ যখন পরিচালনা করা হয়, তখন সর্বোত্তম ন্যূনতম পরিবেশ দূষণ যেন ঘটে, সেই লক্ষ্যে বিক্রিয়া ঘটিয়ে সর্বোচ্চ উৎপাদ যে শাখায় পাওয়া যায়, সেই শাখাকে আমরা বলি গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। অর্থাৎ বিক্রিয়া আমরা ঘটাবো, সর্বনিম্ন যেন এখানে তোমার বায়ু দূষণ বা পরিবেশ দূষণ ঘটে, পরিবেশ বান্ধবভাবে যেন আমরা বিক্রিয়া ঘটাতে পারি, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই শাখাকে আমরা বলবো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। উদ্ভাবক হলো পল অ্যানাটার্স। তো এই যে 12টি নীতি, এই 12টি নীতি আমি প্রধান কিছু নীতি নিয়ে আলোচনা করছি। প্রথমেই যেটা আছে, প্রথমে যেটা আমি আলোচনা করব, যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, অর্থাৎ সর্বোচ্চ এই বলি, এই সংক্ষেপে অ্যাটম ইকোনমি। এটা আমরা এইভাবে
পার্সেন্ট বের করতে পারি। পার্সেন্ট এ এই অ্যাটম ইকোনমি, এখানে উৎপাদ সমূহের ভর ভাগ হলো সকল উৎপাদ। সকল উৎপাদের ভর, এখানে উৎপাদ সমূহ বলতে আমরা প্রত্যাশিত উৎপাদ দিতে পারো। প্রত্যাশিত উৎপাদ সমূহের ভর ভাগ সকল উৎপাদের ভর আর গুণিত 100, অর্থাৎ অ্যাটম ইকোনমির সংজ্ঞাটা আমরা এখান থেকেই দিতে পারবো যে প্রত্যাশিত উৎপাদ সমূহের ভর এবং সকল উৎপাদের ভর গুণিত 100 সংখ্যাকে আমরা বলবো হলো অ্যাটম ইকোনমি, অর্থাৎ শতকরার পরিমাণকে আমরা কি বলবো? অ্যাটম ইকোনমি, যেখানে প্রত্যাশিত উৎপাদ সমূহের ভর এবং সকল উৎপাদের ভর। অ্যাটম ইকোনমির সোজা কথা যে এই পদ্ধতি দ্বারা গ্রিন কেমিস্ট্রি এটাই বোঝায় যে সর্বোত্তম যেন উৎপাদ আমরা কোন পদ্ধতিতে তৈরি করতে পারি, অর্থাৎ যেন সর্বোচ্চ উৎপাদ অর্থাৎ 100% না হলেও 90%, 95% বা 99% যেন আমরা উৎপাদ পেয়ে থাকি, সেটা কোন পদ্ধতিতে করলে সুবিধা হবে, এটা আমরা কি অ্যাটম ইকোনমি দ্বারা আমরা কি করব? প্রকাশ করব। তাহলে গ্রিন কেমিস্ট্রির অন্যতম প্রধান নীতি যেটা অ্যাটম ইকোনমি। আমরা দেখি যে অ্যালকেন, আমরা এখানে উদাহরণ দেখি একটু, যে অ্যালকেন উৎপাদন, অ্যালকেন উৎপাদন, অ্যালকেন উৎপাদন। দেখো অ্যালকেন উৎপাদন তথা অ্যালকেন আমরা কোনটা তৈরি করব? CH3। আমি দুটি পদ্ধতিতে তৈরি করব, তারপরে তোমরা বুঝতে পারবা যে কোন পদ্ধতিতে অ্যালকেন উৎপাদন যুক্তিযুক্ত। এটাকে আমরা প্রথম পদ্ধতি বলছি। এখানে শুষ্ক ইথার থাকবে, এটা 2 অণু দাও, শিক্ষার্থী দেখো অ্যালকেন তথা ইথেন আমরা উৎপাদন করব প্রথম পদ্ধতিতে। অ্যালকাইল হ্যালাইড তথা মিথাইল ব্রোমাইড কে ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারীয় মাধ্যমে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সেই ক্ষেত্রে তোমার এরূপ দুটি অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়ে অ্যালকেন তথা ইথেন উৎপন্ন করবে এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। এই পদ্ধতিতে আমরা এটা দেখব যে সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদ পাওয়া যায়, অর্থাৎ পার্সেন্ট অফ অ্যাটম ইকোনমি, এটা আমরা দেখব। যে সেই ক্ষেত্রে দেখো আমাদের সূত্র কি ছিল? এখানে প্রত্যাশিত উৎপাদ হলো ইথেন, প্রত্যাশিত উৎপাদ হলো ইথেন। তাহলে ইথেন এর ভর C2, ইথেন হলো কি C2H6, তার মানে কার্বন 12 গুণন 2 যোগ হলো কত? 6, তার মানে 12 গুণন 24 আর 6 30। প্রত্যাশিত উৎপাদ ইথেন এর ভর 30 ভাগ হলো মোট ভর, আমরা সকল উৎপাদের মোট ভর, সকল উৎপাদ বলতে আমরা এটাকেও সাথে দেব, অর্থাৎ 30 যোগ এর সাথে দেখো সোডিয়াম 2, তার আগে 2 আছে, মোল 2, সোডিয়াম হলো 23 যোগ ব্রোমিন হলো 80, এর সাথে গুণ হলো কত? 100। তাহলে অ্যাটম ইকোনমি যে প্রত্যাশিত উৎপাদের হলো ভর, তারপরে হলো সকল উৎপাদের মোট ভর ভাগ হলো 100। এখন আমরা দেখি এখানে কত হয়, যে 30, এখানে হলো
30 প্লাস হলো তোমার এটা কত হয়, সব মিলে হিসাব করলে সম্ভবত 206 হবে, গুণার হলো 100। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে তোমার আসে হলো 12.71%। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা অ্যাটম ইকোনমি এই বিক্রিয়াটির বের করি তাহলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাবো আমরা কত, 12.71%। এখন আমরা দেখো এদের সর্বোচ্চ পরিমাণ উৎপাদের পরিমাণ কম হলো। এখন আরেকটি পদ্ধতি আমরা দেখব, যে আরেকটি পদ্ধতিতে একই বস্তু অ্যালকেন তৈরি করব। দেখি 2 নম্বর পদ্ধতি। দেখো CH2 ডাবল বন্ড CH2, এই ক্ষেত্রে তোমার হাইড্রোজেন, এখানে কি নিকেল প্রভাবক, এই ক্ষেত্রে তোমার কি তৈরি হবে, CH3 তৈরি হবে। খেয়াল করো যে এটা অ্যালকিন তথা ইথিনের সাথে একটি হাইড্রোজেন অণু পরস্পর যুক্ত হয়ে এরূপ ইথেন তৈরি করে, মানে আগের উৎপাদই তৈরি করবে। এই ক্ষেত্রে প্রভাবক কি, নিকেল। এই ক্ষেত্রে এর অ্যাটম ইকোনমি আমরা বের করব, পার্সেন্ট অফ এ তে অ্যাটম, ই তে ইকোনমি। সূত্র হলো প্রত্যাশিত উৎপাদ ইথেন, এর ভর কত 30, ভাগ হলো সকল উৎপাদ বলতে একটি, এটাকে বোঝাচ্ছি 30, গুণন হলো কত 100, অর্থাৎ এখানে কত 100%। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বুঝতে পারছো যে দ্বিতীয় পদ্ধতিতে আমাদের 100% তোমার কি তৈরি হবে, উৎপাদ তৈরি হবে, অর্থাৎ এটি হলো পরিবেশ বান্ধব। গ্রিন কেমিস্ট্রির যে নীতি 12টি নীতি, তার মধ্যে এই অ্যাটম ইকোনমি অন্যতম নীতি। এই পদ্ধতিতে যদি আমরা প্রভাবক ব্যবহার করি, গ্রিন কেমিস্ট্রির আরেকটি নীতি যে প্রভাবক ব্যবহার, অর্থাৎ প্রভাবক ব্যবহার করলে সর্বোচ্চ পরিমাণ আমরা উৎপাদ তৈরি করতে পারি। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা করি 100% আমরা কি পেয়ে যাব, এরূপ উৎপাদ পেয়ে যাব। আর কি নীতি আছে, এরূপ আরো 12টি নীতি তোমাদের মুখস্থ করতে হবে। যে কম শক্তি ব্যয়, অর্থাৎ শক্তি পরিমাণ যদি কম ব্যয় হয়। তারপরে হলো কি, যে দ্রাবক যেন বিষাক্ত না হয়। দ্রাবক যে আমরা ব্যবহার করব সে দ্রাবক যেন বিষাক্ত না হয়। এরপরে আরো কি আমরা ব্যবহার করব, যে সহজে যেন ভাঙ্গনযোগ্য উৎপাদ হয়, সহজে ভাঙ্গনযোগ্য উৎপাদ। যথাসময় দূষণ নিয়ন্ত্রণ, অর্থাৎ আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব যথাসময় কি করব, যেন দূষণ নিয়ন্ত্রণ করা যায়, দুর্ঘটনা যেন রোধ করা যায়। এগুলো তোমার হলো নীতি, এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। এছাড়াও তোমার আরো যে নীতি আছে, যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার, নবায়নযোগ্য রাসায়নিক দ্রব্য ব্যবহার, তারপরে নিরাপদ দ্রাবক ব্যবহার, তারপরে হলো প্রভাবক ব্যবহার। এগুলো হলো কি গ্রিন কেমিস্ট্রি হলো 12টি নীতি। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।